আচ্ছা বলো, ঘুরতে বেরিয়ে তোমরা কি এক্সপেক্ট করো? জায়গাটা সিনারিক বিউটি, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স সহ মিস্টেরিয়াস বা অ্যাডভেঞ্চারাস কিছু এক্সপিরিয়েন্স, নাকি কোলাহলমুক্ত শান্ত পরিবেশে কটা দিন শান্তির জীবনযাপন? তোমরা যে যাই এক্সপেক্ট করো না কেন, আজ যেখানে তোমাদের নিয়ে যাব সেখানে এই তিনেরই মিশেল রয়েছে। স্পিতি সিরিজের আজকের সফরে কাজা পর্যন্ত যাত্রাপথে তোমাদের নিয়ে ভিজিট করব গিউ মনেস্ট্রি ও টাবো মনেস্ট্রিতে, যাদের ঐতিহাসিক গুরুত্ব তো রয়েইছে, সাথে রয়েছে কিছু আনসলভড মিস্ট্রি, একটি প্রাচীন মমিকে ঘিরে। সাথে জার্নি তো থাকছেই। তাহলে সিট বেল্টটা শক্ত করে বেঁধে ফেলো, বেরিয়ে পড়ি এবার অ্যানাদার অ্যাডভেঞ্চারাস জার্নি ও মিস্টিরিয়াস কিছু এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে অ্যানাদার ল্যান্ডমার্কে। নাকোয় আজ আমাদের দ্বিতীয় দিন, চলছে স্পিতি সিরিজ। কলকাতা থেকে এই পর্যন্ত দীর্ঘ সফরে বা এতদিন পাহাড়ে পাহাড়ে ঘুরে যেটা পাইনি, আজ সঙ্গী হলো এই নাকো থেকেই। সকাল থেকে শুরু হয়েছে স্নোফল। আর নাকোকে এক্সপিরিয়েন্স করে যা বুঝেছি, স্পিতি এলে নাকোকে মিস করলে অনেক কিছুই মিস করে ফেলবে। টেম্পারেচার যে মাইনাসে চলে গেছে তা নয়, কালকে রাত্রিরে জিরোতে গেছিল, সকালবেলার দিকে 1-2 ছিল, এখন 4 থেকে 5 এরকম চলছে। আমি এক্স্যাক্ট এখন দেখিনি আপডেটটা, কিন্তু ফিলিংসটা ভয়ানক ঠান্ডার ফিলিংস লাগছে। ভেবেছিলাম স্নোফল হচ্ছে তার জন্য ঠান্ডাটা কমে যাবে, কিন্তু না, ভালো ঠান্ডা লাগছে। কেন নাকোকে মিস করা যাবে না সেটা আগের এপিসোডে বলেছি, তোমরা যারা মিস করেছো তাদের জন্য আই বাটনে লিংক রইল। ঘড়ি বলছে 9:16 আর আমরা নাকোকে বিদায় জানিয়ে যাচ্ছি কাজার দিকে। নাকোর থেকে একটা সুন্দর স্মৃতি নিয়ে আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। কিন্তু এখানে একটা দুশ্চিন্তা কাজ করছে, স্নোফলটা যদি বাড়ে বা কাজার দিকে কীরকম হচ্ছে জানি না, রাস্তাঘাট বন্ধ হয়ে গেলে তখন আমাদের বাকি জার্নিটা এফেক্টেড হবে। যাই হোক, ভোলেনাথের নাম নিয়ে রওনা দিই। বেরিয়ে পড়েছি স্বপ্ন পূরণের শেষ ধাপ, বা বলতে পারো স্বপ্ন পূরণ হওয়ার আগে লাস্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা এই কারণে বলছি, ওয়েদার আজকে প্রতিকূল, প্রতিটা মুহূর্তে সংশয় ও মনের ভেতর টানাপোড়েনের ঝড় চলছে। তবে মনের মধ্যে দ্বিধার পাহাড় যতই জমুক, প্রকৃতির এমন সৌন্দর্যে আমরা যে রোমাঞ্চিত হচ্ছি না সেটা কিন্তু নয়। নাকো থেকে কাজা এই গোটা সফরে আমরা আজ পাড়ি দেব 101 কিলোমিটার পথ। সময় লাগার কথা ওই 4 থেকে 5 ঘন্টা মতো। তবে পুরোটাই নির্ভর করছে রোড কন্ডিশন ও ওয়েদারের উপর। আজকের রুটটা হবে নাকো থেকে মালিংনালা, সুমদো, হুরলিং, টাবো হয়ে কাজা। আজকের রুটে কোনো কমপ্লিকেটেড ডাইভারশন নেই, পুরোটাই NH 505 ধরে স্পিতি রিভারের পাশ দিয়ে স্ট্রেট ড্রাইভ। পাহাড়ি রাস্তা ও ল্যান্ডস্লাইড জোন থাকার জন্য এমনিতেই এখানে গাড়ি খুব কম স্পিডে চলে। তার মধ্যে এরকম ওয়েদার জার্নিটাকে একটু লেন্দি বানাতে পারে। আমরা পার করছি মালিংনালা, এখানকার মোস্ট ডেঞ্জারাস একটি রাস্তা। স্থানীয় লোক ও ড্রাইভারদের কাছে এই পথ এক আতঙ্কের কারণ। ঘন ঘন পাথর গড়িয়ে আসা খুবই সাধারণ ব্যাপার এখানে।
এই দেখো, বলতে বলতে সামনে ল্যান্ডস্লাইড। এখন সেফ ডিস্টেন্সে পিছিয়ে ওয়েট করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। মিনিট 20 অপেক্ষার পর পরিস্থিতি ঠিকঠাক বুঝে ড্রাইভার দাদারা আমাদের নিয়ে রওনা হলেন। পেরোচ্ছি সুমদো। এখানে চেকপোস্ট পার করলেই কিন্নর ছেড়ে প্রবেশ করব লাহুল স্পিতি জেলায়। আর 4 কিলোমিটার এগিয়ে ডান দিক ঘুরে চলে যাব গিউগ্রাম, আজকের ফার্স্ট সাইট সিন। এই যে এখান থেকে এখন ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে গিউগ্রাম, আর বাঁ দিকেরটা যাচ্ছে টাবো। আর এই গেট পেরিয়ে কিছুটা যাওয়ার পরই পৌঁছাবো গিউ মনেস্ট্রি, যেখানে রাখা আছে বিখ্যাত মমি। তারপর এই পথ ধরেই আবার ফেরত এসে চলে যাব টাবোতে। আমরা পৌঁছে গেছি গিউগ্রাম। গ্রামের পাশ থেকে বয়ে চলেছে সরু এক নদী, যাকে স্থানীয়রা বলে গিউ নালা। স্পিতির অনেক জায়গার মতোই রুক্ষ সৌন্দর্যে ভরা এই গ্রাম, যেখান থেকে তিব্বত মাত্র 5 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উঁচুতে হওয়ায় অক্সিজেনের মাত্রা কম এখানে, আর তাই ঘন ঘন বসানো আছে এই অক্সিজেন গাছ। সব গাছই অক্সিজেন দেয়, তবে এই গাছগুলি একটু বেশি পরিমাণেই দেয় বলে স্থানীয়রা একে বলে অক্সিজেন গাছ। আর দেখো, ওই যে দেখা যাচ্ছে গিউ মনেস্ট্রি। এই গ্রামে যেমন অক্সিজেন কম, তেমনি একটা সময় পর্যটকদের আনাগোনাও ছিল খুব কম। কিন্তু সবটাই বদলেছে 1975 সালের উদ্ধার হওয়া এক মমিকে ঘিরে। कितना रुपए टिकट है? 30 रुपए पर हेड। पर हेड। এখানকার এই বৌদ্ধ মনেস্ট্রিটি বিশেষভাবে বিখ্যাত সেই প্রাকৃতিকভাবে সংরক্ষিত 500 বছরেরও বেশি পুরনো এক সন্ন্যাসীর মমির জন্য, যা এটিকে ভারতের অন্যতম অদ্ভুত ও আকর্ষণীয় পর্যটন স্থান বানিয়েছে। মমিটি বৌদ্ধ সাধক সাংঘা তেংজিংয়ের। তিনি নিজেই সেলফ মমিফিকেশন প্রক্রিয়ায় দেহত্যাগ করেছিলেন, যা অত্যন্ত বিরল ও রহস্যময় এক সাধনা। মিশরে বা কলকাতার জাদুঘরে যে মমি দেখেছ, সেগুলো মৃত্যুর পর এক বিশেষ রাসায়নিকের সাহায্যে প্রিজার্ভ করা হতো। তবে এই প্রক্রিয়ায় সাধক ধ্যানমগ্ন অবস্থায় প্রথমে খাবার ও পরে জল ত্যাগ করেন, ফলে তাদের শরীর শুকিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মমিতে পরিণত হতো। (1975 সালের ভূমিকম্পের পর এই মমিটি আবিষ্কৃত হয়। অবাক করার বিষয়, এত বছরে মমিটির চুল, দাঁত, নখ ও শরীরের গঠন বেশ ভালোভাবেই অক্ষত আছে। আজ এই মনেস্ট্রি পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ, যেখানে ইতিহাস, আধ্যাত্মিকতা আর রহস্য একসাথে মিশে আছে। ইতিমধ্যে বাইরে স্নোফলটা আবার বেড়েছে। এবার চলেছি টাবো মনেস্ট্রির উদ্দেশ্যে। সময় ওই ঘন্টাখানেক মতো লাগবে। দেখতে দেখতে টাবোতে যখন পৌঁছালাম, বেলা গড়িয়ে 2:20 বেজে গেছে। তাই আগে এখন লাঞ্চ সারবো, তারপর মনেস্ট্রি ভিজিট। আমাদের ট্যুর অপারেটর চলো বেড়াই ট্রাভেলস টিম হোটেল থেকেই লাঞ্চ রেডি করে নিয়ে বেরিয়েছেন।
তাহলে চটপট পেট পুজোটা সারি। স্নোফলের কারণে চারিদিকটা বেশ ক্লাউডি, মনে হচ্ছে যেন ভীষণ বৃষ্টি হয়েছে। আর এই গেট দিয়ে এবার যাব মনেস্ট্রিতে। গেটের ভিতর ঢুকলে প্রথমেই তোমাদের চোখে পড়বে আপেল বাগান, এই নতুন মনেস্ট্রি ও এই স্তূপা। আসল মঠ এর পাশেই। স্পিতি ভ্যালির নির্জন ঠান্ডা মরুভূমির মাঝে লুকিয়ে থাকা এই প্রাচীন বৌদ্ধ মঠকে বলা হয় অজন্তা অফ হিমালয়াস। সেই 10th সেঞ্চুরিতে রিনচেন জাংপো এই মঠটি নির্মাণ করেন, যাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ন্যাশনাল হিস্টোরিক ট্রিজার বলে ঘোষণা করেছেন। বাইরে থেকে মাটির গঠন হলেও ভিতরে ঢুকলেই চোখে পড়বে 3 ফুট মোটা মাটির দেওয়াল। ভিতরে আছে 9টি মন্দির, 23টি স্তূপা। এছাড়াও মঠের ভেতরে রয়েছে অসাধারণ দেয়ালচিত্র, পুরনো ছবি, দেবদেবীর মূর্তি, যেগুলি 11th সেঞ্চুরির শিল্পকলা, যা ইন্দো তিব্বত কালচারের এক অনন্য উদাহরণ। মঠের উপরের পাহাড়ের গুহাগুলিতে একসময় সন্ন্যাসীরা মাসের পর মাস নির্জনে ধ্যান করতেন। মঠের ভিতরে একটা অদ্ভুত নীরবতা ও স্পিরিচুয়াল এনার্জির অনুভূতি পাওয়া যায়। এখানে আসলে তোমার মনে হবে বাইরের জগৎ ও সময় বাইরেই থমকে আছে। অনেকটা সময় এখানে কাটানোর পর আবার চলেছি গন্তব্যের দিকে। কাজা এখনও আরও 48 কিলোমিটার। আমরা গোটা ট্রিপটা করছি টেম্পো ট্রাভেলারে, যেটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডিং। যারা লোকাল ট্রান্সপোর্টে করতে চাও তাদের জন্য দুটো অপশান আছে। HRTCর বাস, যেটা রিকংপিও থেকে নাকো টাবো হয়ে কাজা যায়, আর আছে লোকাল ট্যাক্সি বা শেয়ার কার। প্রথমটা সময় সাপেক্ষ, সারাদিনে লিমিটেড কয়েকটা বাস চলে, তবে বাজেট ফ্রেন্ডলি। অপরটি আরামদায়কের পাশাপাশি সময় মতন পৌঁছে দেবে তোমায়। এখনের দূরত্বটা কয়েক মাইলের, কিন্তু মনে হচ্ছে যেন কয়েক আলোকবর্ষ। যত এগোচ্ছি তুষারপাতের ঝাপটায় ঝাপসা হচ্ছে দৃশ্যপট। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া, আর বুকের ভেতর আশঙ্কার ধুকপুকানি। পৌঁছাতে পারবো তো, নাকি এই জনমানবহীন তুষার রাজ্যেই থমকে যাবে আমাদের গল্পটা? ওয়েদারের অরাজকতা, রাস্তায় ঘন্টাখানেক আটকে পড়া, সব মিলিয়ে হোটেলে গিয়ে যখন পৌঁছালাম ঘড়িতে তখন 8টা। আমরা উঠেছি কাজা মার্কেটের পাশে হোটেল তাসি ডিলিকে। হোটেলের রুম, অ্যাম্বিয়েন্স বা ফেসিলিটি অ্যাভারেজের মধ্যে ঠিকঠাকই, সবটাই তোমরা দেখছো। তবে হোটেলে পৌঁছে যেটা আশঙ্কা বাড়ালো সেটা ট্যুর অপারেটরদের দেওয়া এক দুঃসংবাদ। মানে যেখানে যেখানে যা যাবে আমাদের কালকে যা যা প্রোগ্রাম আছে সব হবে যদি ক্লিয়ার থাকে আকাশ। আর ওর কথা অনুযায়ী যদি আকাশ ক্লিয়ার না থাকে, ভারী বৃষ্টিপাত, যদি আজকের মতোই বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু কালকে আপনাদের সকাল 7:30টায় এখান থেকে বেরিয়ে পড়া উচিত। ওর কথা, তার কারণ এখানে বৃষ্টি হচ্ছে মানে আপনাকে যেতে হবে নাকো হয়ে। নাকোর দিকে বরফ পড়বেই, কারণ এটা অনেকটা নিচে, ওটা অনেক উপরে হচ্ছে। যদি আজ কালকে ওখানে বৃষ্টি হয়, ওখানে বরফ থাকবে, সেক্ষেত্রে আমাদের যেতে একটা সময় লাগবে। যে এখান থেকে আমরা ডাইরেক্ট রামপুর যেতে পারবো না একদিনে, যদি বরফ থাকে রাস্তায়। ওর যুক্তি এটা। আর তা নাহলে কাল যদি রাস্তা ক্লিয়ার থাকে, সমস্ত সাইট সিন করাবে, ঘুরিয়ে এখানে এসে রাখবে। পরের দিন সকালে একদম আর্লি মর্নিং 7টায় আমরা বেরিয়ে যাব, সোজা আমরা যাব রামপুর। এবার দেখার পালা কাল কপালে কি আছে।